তার সঙ্গে প্রবল বেগে যখন হঠাৎই তার জানলা থেকে মাটিতে। কলকাতার উত্তরে শ্যামবাজার পেরিয়ে একদম শেষ প্রান্তে অবস্থিত একটি পুরনো ডাকঘর। ধূসর দেওয়াল জুড়ে ছোপ ছোপ সাদা দাগ, কোথাও খসে পড়েছে সিমেন্ট, কোথাও দেয়াল জুড়ে থাকা স্যাঁতস্যাঁতে শ্যাওলার রেখা। জানলার কাঠগুলো পচে গেছে, তবুও টিকে আছে। দিনের আলো ঝাপসা হয়ে ঢোকে কাঁচের ফাঁক দিয়ে। বাতাসে মিশে থাকা পুরনো চিঠির কালি, ভিজে কাগজ আর ধুলোর গন্ধ। ডাকঘরটির কেন্দ্রে বসে আছেন পোস্টমাস্টার নিশিকান্ত রায়। তিনি বহু বছর ধরে এই ডাকঘরের দেখভাল করছেন। একসময় এখানে বহু লোক আসত, প্রেমপত্র, আদালতের কাগজ, দূরের গ্রাম থেকে আসা হাতে লেখা খামে ভরা পারিবারিক খবর। কিন্তু আজকাল শুধু সরকারি খাম আর আধফাঁকা গুদামে জমে থাকা বিস্তৃত বার্তা। এই শূন্যতার মধ্যেই এসেছে এক নতুন মুখ, সতীনাথ চৌধুরী, বয়স 24, সদ্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে ইতিহাস নিয়ে। চোখে জ্যোতি, মুখে কৌতূহল, বুক ভরা স্বপ্ন। সরকারি চাকরি হাতছাড়া না হোক সেই ভয়ে অস্থির হলেও একরকম নিজেকে গুছিয়ে নিয়েছে সেই পরিত্যক্ত ডাকঘরে। সেদিন বিকেলে বৃষ্টি পড়ছে টুপটাপ করে, একটানা নয়, কিন্তু ধীরে ধীরে যেন শহরের কোল থেকে সময়টা মুছে দিচ্ছে। জানলার ফাঁক দিয়ে হাওয়া আসছে, ঘরের মধ্যে ছায়া, মেঝেতে ছড়িয়ে আছে ধুলো, পুরনো কাগজ, বাতি জ্বলছে, কিন্তু আলোর যেন দম বন্ধ হয়ে এসেছে। হঠাৎই মেঝের এক কোণে সতীনাথের চোখ পড়ে। ধুলোর নিচে কি যেন উকি দিচ্ছে। সে এগিয়ে গিয়ে ধীরে ধীরে তুলে আনে একটা খাম, পুরনো কিন্তু অদ্ভুতভাবে স্পষ্ট, যেন কালই কেউ রেখে গেছে। স্যার, এটা কি চিঠি? খামটা এমন অদ্ভুত পরিষ্কার কেন? খামের উপরে লেখা, অত্যন্ত জরুরি, রাতের মধ্যেই পৌঁছতে হবে। ঠিকানা নেই, শুধু লেখা আছে পদ্মা নদীর ধারে একটি গ্রাম, নাম নেই, রাতের আগেই পৌঁছবে, নির্দেশ অনুসরণ করো। সতীনাথ খামটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, আর তখনই দরজার পাশে দেখা যায় রামুদাকে। গায়ে ময়লা পাঞ্জাবি, চোখে লালচে রক্তের ছায়া। কাপা কাপা গলায় বললেন, এই চিঠি কেউ পড়ে না, কেউ পাঠায়ও না। অনেক বছর আগে এটা এসেছিল, কিন্তু এটা আবার ফিরে আসে বারবার। মানে? নিশিকান্ত বাবু তখন বললেন, চিঠি প্রথম দেখা গিয়েছিল 12 বছর আগে, তারপর আবার 4 বছর, আবার 3 বছর পর। প্রতিবারই ফিরে আসে, কেউ পাঠায় না, কেউ নেয়ও না, কিন্তু চিঠি আসে। ঠিক যেমন কেউ আমাদের ডাক ছাড়ে না। একবার এক ছোকরা পোস্টম্যান এই চিঠি নিয়ে গেছিল, ফেরেনি আর। তারপর থেকেই এই চিঠি এলে কেউ হাত দেয় না। ভূতের চিঠি? রামুদা রেগে উঠে বললেন, বাবু, তুমি জানো না, পদ্মার ওপারে সেই গ্রামে গেলে আর ফেরা যায় না, মাঝিরাও যায় না সেখানে। তবু আমি যাব। এবার নিশিকান্ত বাবু ধীর গলাতে বললেন, তুমি সাহসী সতীনাথ, তুমি সাহসী, কিন্তু এই সাহসী যদি বিপদ ডেকে আনে? সতীনাথ চুপ করে থাকে কিছুক্ষণ, তারপরে বলে, স্যার, আমি শুধু একজন পোস্টম্যান, চিঠি পৌঁছানোই তো আমার কাজ। সেই বিকেলেই চিঠিটি পকেটে করে রওনা দিল সতীনাথ অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বিকেল থেকেই মেঘলা ছিল আকাশ, সূর্য দেখা যায়নি একবারও।
বাতাস ভারী হয়ে আছে, যেন কোথাও কিছু অপেক্ষা করছে। এক দীর্ঘ চাপা নিঃশ্বাস, যা ছিঁড়ে বেরিয়ে আসবার অপেক্ষায়। সতীনাথ হাতে ছোট একটা কাঁধ ব্যাগ আর বুক পকেটে তার সেই রহস্যময় চিঠি নিয়ে রওনা হয়েছে। পোস্টমাস্টার নিশিকান্ত তাকে একটি পুরনো মানচিত্র দিয়েছেন, যেখানে পদ্মার ধার অব্দি রাস্তার আঁকা, কিন্তু তারপর থেকে শুধু একটা দাগ, নামহীন গ্রাম। সেই পথেই হাঁটছে সে। সন্ধ্যা নামছে ধীরে ধীরে, রাস্তায় আলো কমে আসছে। কলকাতার শহুরে জীবন অনেক পিছনে পড়ে গেছে। এখানে কেবল গ্রামীণ পথ, কোথাও কাদা ভরা গর্ত, কোথাও শুকিয়ে যাওয়া বাঁশঝাড়ের পাশে জংলা ঝোপ। আকাশে মেঘ ঘনীভূত হয়েছে, বিদ্যুৎ ছড়িয়ে পড়ছে দূরের কোনো গ্রামে। তার আলো কখনো উকি দেয় খেজুর গাছের মাথায়, কখনো হঠাৎ দেখা যায় পথহীন ছায়ামূর্তি, অথবা চোখের উপর। হঠাৎ পিছনে শব্দ হয়, কচকচ করে। ভেজা পাতায় কারোর পা পড়ার শব্দ। সে ঘাড় ঘুরিয়ে দেখে, কেউ নেই। সে দ্রুত হাঁটতে থাকে, কিন্তু পায়ের নিচের পথ যেন আরো ভারী হয়ে ওঠে। শুধু সে লক্ষ্য করে চারপাশের নিস্তব্ধতা। বাতাস শোষ শব্দ করে বইছে। মাঝে মাঝে মনে হয় সে শব্দ যেন তাকে কিছু বলছে। ফিরে যা, ফিরে যা, এ পথ তোর নয়। এটা কেবল পরিবেশ, মানসিক বিভ্রম। আমি পড়েছি, ভয় মস্তিষ্কের এক প্রতিক্রিয়া মাত্র। তবু বুকের ভেতরটা কেমন ভার হয়ে আছে। প্রায় 1.5 ঘন্টা হেঁটে সে পৌঁছে যায় মাওয়া ঘাটে। মাথার উপর ঝুলে আছে বিদ্যুৎ ভরা কালো আকাশ। সামনে পদ্মা নদী, অথই জল। ঢেউয়ে ঢেউয়ে বাজছে এক রহস্যময় সঙ্গীত। নদী যেন কাঁদছে, ডাকছে, অথবা সাবধান করে দিচ্ছে। ঘাটে আশ্চর্যভাবে একটিও নৌকা নেই। একটি বোর্ডে লেখা, রাত্রির পর এই ঘাটে যাতায়াত নিষিদ্ধ, নৌকো চলাচল সন্ধ্যার পর বন্ধ। সতীনাথ আশেপাশে তাকায়। একজন মানুষও নেই। তার বুক ধীরে ধীরে ভারী হচ্ছে। নদীর ঢেউগুলো যেন ফিসফিস করে বলছে, চিঠি পৌঁছতে এসেছো? হ্যাঁ, চিঠি পৌঁছতে এসেছো? তারও তো মৃত্যু হয়েছিল মাঝপথে। হ্যাঁ হ্যাঁ, একটা হেরিকেনের মতো আলো দূর থেকে এগিয়ে আসছে। সে ধীরে ধীরে দেখতে পায় একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। একজন মাঝি, মাথায় ময়লা গামছা বাঁধা, গায়ের কাঁধে ভিজে জামা, মুখটা অন্ধকারে ঢাকা আছে। পায়ের নিচে জল টপ টপ করে পড়ছে, যেন নদী থেকে এক্ষুনি উঠে এসেছে সে। সে কোনো কথা না বলে এক দৃষ্টে তাকিয়ে থাকে সতীনাথের দিকে। তারপর গলা খাকড়ি দিয়ে বলে, চলো উঠে পড়ো, এখন নদী পার হতে হবে, দেরি করলে আর পৌঁছানো যাবে না। সতীনাথ দ্বিধায় পড়ে যায়। হ্যাঁ, কোথায় নিয়ে যাবেন? যেখানে যেতে চাও, চিঠির ঠিকানা যেখানে। সে নৌকোয় উঠে পড়ে, কিছুটা কৌতূহল, কিছুটা ভয় নিয়ে। পিছনে তাকিয়ে দেখে ঘাটটা একটা মুহূর্তে ফাঁকা, বোটটাই নেই, যেন কিছু ছিলই না।
নৌকা ধীরে ধীরে বয়ে চলে অন্ধকারের দিকে। নৌকা নদীতে ভেসে পড়ে, চারদিক নিস্তব্ধ, বাতাসে কুয়াশা জমছে ধীরে ধীরে। দূর থেকে শুধু পর্দার ঢেউয়ের গর্জন শোনা যায়, যেন নদী ফুঁসছে ধীরে ধীরে। মাঝি কিছু বলে না, কেবল বৈঠা চালিয়ে যায় নীরবে। তার চোখ দেখা যায় না, গামছার ছায়ায় ঢেকে আছে অর্ধেক মুখ। সতীনাথ বসে আছে মাঝখানে, হেরিকেনের আলো তার মুখের অর্ধেকটা আলোকিত করে রেখেছে, অন্য অর্ধেকটা ঘোর অন্ধকারে। তবে তার বুকের ভিতরটা আগের চেয়ে আরো বেশি চেপে আসছে। কেন জানি মনে হচ্ছে এই পথটা ঠিক স্বাভাবিক নয়। নৌকা মাঝ নদীতে পৌঁছতে হঠাৎ প্রকৃতির রূপ বদলে যেতে শুরু করল। নদীর গর্জন বেড়ে উঠল, হাওয়া ঘূর্ণি পাকাতে শুরু করল। দূরের আকাশে বিদ্যুতের ঝলকে এক সেকেন্ডে আকাশ ফেটে যায়, ঠিক যেন অপার্থিব কিছু নামছে। বৃষ্টির বেগ ক্রমশ বাড়তে শুরু করেছে, তার সঙ্গে প্রবল বেগে ঝড় শুরু হয়েছে। নৌকা হেলে পড়েছে একদিকে। সতীনাথ ধরে রাখে কাঠের পাটাতন, তার চোখ ঘুরে পড়েছে মাঝির হাতের দিকে। আঙুলগুলো বেঁকে গেছে, নখগুলো বড় হয়ে কালচে রং নিয়েছে। সে ধীরে ধীরে মাঝির মুখের দিকে তাকায়। হঠাৎ হেরিকেনের আলো এক ঝলকে পড়ে মাঝির মুখে। সতীনাথের নিঃশ্বাস আটকে যায়। মাঝির ঠোঁটে লেগে আছে রক্ত, তার দাঁতের ফাঁকে আটকে থাকা কিছু কাঁচা মাছের ছেঁড়া টুকরো। চোখ দুটো ফ্যাকাশে, নাকের নিচে কালচে লাইন, যেন পচে যাওয়ার কিছু গন্ধ বেরোচ্ছে। সে হঠাৎই বলে ওঠে, ভিতরে যা, বাইরের হাওয়া এখন ছেড়ে দিতে চায় না। সতীনাথ চমকে ওঠে, কিন্তু বাধ্য হয়ে কাঠের ছায়ার নিচে চলে যায়। ভিতরে গভীর অন্ধকার, শুধু হেরিকেনের টিম টিম আলো জ্বলছে। চারদিকে কাঠের কড়কড় শব্দ, যেন কিছু পোকা ঘুরে বেড়াচ্ছে দেওয়ালের ফাঁকে। সতীনাথ বসে আছে চোখ বন্ধ করে, নিজেকে বোঝার চেষ্টা করছে। সেই সব কল্পনা, আমি এগুলো বিশ্বাস করি না। আমি কেবল এক চিঠি পৌঁছে দিতে এসেছি, এইটুকুই। তখন হঠাৎই তার ঘাড়ের পিছনে একটা ঠান্ডা নিঃশ্বাস। সে ঘুরে দাঁড়ায়। মাঝি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার মুখে হাসি। রক্তমাখা দাঁত বেরিয়ে গেছে, মুখের এক পাশ ছিঁড়ে গেছে, যেন কেউ কামড়ে দিয়েছে। সে বলে, তুই পালাতে পারবি না, আজ তোর পালা। তোর মাংসে আমি এবার পেট ভরাবো। তার গলায় রুক্ষ, ঠান্ডা, একেবারে মানুষের মতো নয়। ভিতর থেকে যেন কোনো পশুর মতো আওয়াজ। সতীনাথ আর থাকতে পারে না, সে জোরে ঠেলা দেয় মাঝিকে, গিয়ে ধাক্কা খায় পাটাতলে। হেরিকেন পড়ে যায় জলে। অন্ধকার আরো যেন ঘনীভূত হয়ে উঠেছে। নৌকাটা দুলছে প্রবল ভাবে এদিকে ওদিকে। হঠাৎ বজ্রপাত হয় নৌকার মাথার উপরে। নদী যেন ফুঁসে উঠেছে। সতীনাথ কোনো কিছু না ভেবে ঝাঁপ দেয় নদীতে। ঠান্ডা জল তার দেহে বিদ্যুতের মতো লাগে। সে ডুবে যায়, উঠে আসে, আবার ডুবে। চারদিকে শুধু জল, কিন্তু মাঝখান দিয়ে সাঁতার কাটতে শুরু করে সে প্রাণপণে। চোখে জল, মুখে আতঙ্ক, পিছন থেকে শোনা যায় সেই গলার গর্জন, ফিরে যা, তুমি আমার বার্তা। সে কান বন্ধ করে এগিয়ে যায়। গলার মধ্যে তার জল ঢুকে যায়, দম বন্ধ হয়ে আসে। একসময় একটু শান্ত হয়, জেগে ওঠে সে কাদামাটির পাড়ে। সতীনাথ প্রাণপণে তীরে ওঠে, হাঁপাতে থাকে, কাঁপতে থাকে তার সারা শরীর। চারদিকের ঘন বন জঙ্গল, এমন জঙ্গল যেখানে সামনের দিকে রাস্তাও ঠিক মতো দেখা যায় না। পিছনে নদীর দিকে তাকায় সে,
কিন্তু নৌকাটা আর নেই। নদী আবার নীরব শান্ত, যেন কিছুই ঘটেনি। পোশাক ভিজে ঠান্ডা হয়ে গিয়েছে। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা যেন সময়ের মতো ছড়ে পড়ছে। তার চারপাশে ধোঁয়াটে নিস্তব্ধতা, শুধু গাছের পাতার ফিসফিস, যেন দূর থেকে কেউ নাম ধরে ডাকছে। সে চমকে ওঠে। কে কে? ঘাড় ঘুরিয়ে তাকায়, কিন্তু কেউ নেই। তবু পা চালায়, সামনে এগোয়। জঙ্গলের পথটা সাপের মতো এঁকে বেঁকে গেছে। ঝোপের ভিতর থেকে তার হেঁটে যাওয়ার শব্দ হচ্ছে। এবার তো তার সামনের দিকে ছুটেছে একটা সাদা ছায়া। মানুষটা জানো আর বোঝা যায় না। তবু সে থামে না। পায়ে কাদা, হাতে ক্ষত, চোখে অনিদ্রার ছাপ। আর কিছু দূর গেলে তার সামনে একটা ভাঙা গেট পড়ে। দুটো পাথরের স্তম্ভ, মাঝখানে মরচে ধরা লোহার দরজা। তার ওপারে দাঁড়িয়ে আছে একটা পুরনো দোতলা বাড়ি। বাড়িটা যেন নদীর মতোই বেঁচে আছে। তার দেওয়ালে লতা জড়ানো, জানলাগুলো অন্ধকার। ওপরের একটা জানলা থেকে বেরিয়ে আসে লালচে আলো, ঠিক যেন কারোর চোখ জ্বলছে ভেতর থেকে। সতীনাথ এগিয়ে যায়, দরজার কড়া নাড়ে। আওয়াজ হয় ঠক ঠক ঠক। মিনিট খানেক পর দরজার ওপাশ থেকে এক বৃদ্ধ চাকর এসে দাঁড়ায়। তার গায়ে ধুলো মাখা ধুতি, গলা বসে গেছে, চোখে একরাশ মৃত্যু। সে কিছু বলে না, শুধু চোখ তুলে দেখে সতীনাথকে আর ইশারায় ভিতরে আসতে বলে। বাড়ির ভিতরে ঢুকতেই সতীনাথ বুঝতে পারে এটা কোনো সাধারণ বাড়ি নয়। দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে, ছাদ থেকে জল টকটক করে পড়ছে। বাতাসে একটা পচা গুমোট গন্ধ। ঘরের একপাশে রয়েছে পুরনো আসবাবপত্র, দড়ি বাঁধা চেয়ার, ছেঁড়া পর্দা আর কোণে পড়ে থাকা একটা বালিশ, যেটার থেকে লালচে দাগ গড়িয়ে পড়ছে। মাঝখানে রাখা একটা টেবিল, আর তার উপরে ঢেকে রাখা খাবারের প্লেট। সন্দেহ হলেও সে প্লেটের ঢাকনাটা তোলে আর হিম হয়ে যায় তার শরীর। প্লেটের মধ্যে পড়ে আছে একটা চোখ। মানুষ না জানোয়ারের বোঝা যায় না। তার পাশে কাঁচা মাংস, কয়েকটা হাড়ের টুকরো। একদিক থেকে ধোঁয়া উঠছে, কিন্তু সেই ধোঁয়া লালছে। তার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। সে দাঁড়াতে না দাঁড়াতে দেওয়াল থেকে শোনা যায় সেই একই গলা। তুই পালাবি? কেউ পালায় না। সে ঘুরে দাঁড়ায়, কিন্তু দরজা বন্ধ। আলো টিমটিম করছে, ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে কপালে, কিন্তু সেটাও গরম, রক্ত মাখা। সে দৌড়তে শুরু করে, জানলার কাঁচ ভেঙে দেয় এক লাথিতে। শরীরের শক্তি তখন সর্বোচ্চ পর্যায়ে। কাঁচ ভেঙে কেটে যায় হাত, কিন্তু লাফ দেয় নিচে। পিছন থেকে কে যেন চিৎকার করে ওঠে সেই গলায়। এখন সে আর বৃদ্ধ নয়। তোর চিঠি রেখে যা, সে তো তোকে চায়। সতীনাথ পড়ে যায় মাটিতে এবং অজ্ঞান হয়ে যায়।